বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদের ছুটি একদিন থেকে দুদিন বাড়িয়ে দেওয়ার মতো একটা নোটিশ জারি করা হয়েছিল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে যে সমস্ত হিন্দি মিডিয়াম স্কুলগুলো রয়েছে সেগুলোতেই। এবং সেটা খবরে আসতেই বিশেষ করে বিজেপি নেতৃত্ব সেই খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে তোষণের রাজনীতি কোন জায়গায় পৌঁছে গিয়েছে সেটা বোঝানোর জন্য যখন তারা সোশ্যাল মিডিয়ায় সরব হন, ঠিক তারপরে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। কিন্তু প্রত্যাহারের প্রসঙ্গে আমি পরে আসবো, সেখানেও অনেক গাফিলতি রয়েছে। কিন্তু ভারতের সংবিধানের মূল মন্ত্রে কুঠারাঘাত করা হচ্ছে দিনের পর দিন। এইটা কতটা বিপজ্জনক পশ্চিমবঙ্গবাসীর জন্য সেটা যদি আজকেও আমরা বুঝতে না পারি বা যদি এই ঘটনার গুরুত্ব আমরা না দিই, তাহলে আগামী দিনে কোন পরিস্থিতি এই শাসকের হাত ধরে আমাদের গোটা পশ্চিমবঙ্গবাসীর হতে চলেছে একটু কল্পনা করে দেখবেন আজকের এই পর্বে। সেই তথ্য আমি তুলে ধরবো, বিশেষ করে যেখানে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মাঝে মধ্যেই বিভিন্ন রকমের বক্তব্য বলেন। একদিকে দুর্গাপুজো করে তিনি কতটা ধর্মনিরপেক্ষ একজন মানুষ সেটা যেমন বোঝানোর তিনি চেষ্টা করেন, অন্যদিকে তার মুখ দিয়েই বেরোয় যে ইনশাআল্লাহ এমন একদিন সময় আসবে যেখানে পশ্চিমবঙ্গের 50% মানুষ উর্দুতে কথা বলবে, কিংবা সেই বিখ্যাত উক্তি যে যে সমস্ত মানুষ মুসলিম সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা, আল্লাহ তাআলা খুশি হবে যদি তাদেরকে ইসলামে নিয়ে আসা যায়। এছাড়াও তিনি বিভিন্ন মন্তব্য বলেছিলেন যে মুসলমানরা ভারতবর্ষের সংখ্যালঘু, পশ্চিমবঙ্গে সংখ্যালঘু, কিন্তু এমন এক সময় আসবে যেখানে আমরা সংখ্যাগুরুর থেকেও বেশি সংখ্যাগুরু হয়ে যাব। এই প্রত্যেকটি মন্তব্যই তিনি যখন মেয়র রয়েছেন, একটা দায়িত্বশীল পদে রয়েছেন, ধর্ম নিরপেক্ষভাবে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব যার কাঁধে ছিল, এই পদে থেকে এই ধরনের মন্তব্য করার পরেও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কোনো রকমেরই শোকজ করেননি। আর গতকাল যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা যদি প্রকাশ্যে না আসতো তাহলে কেই বা জানে এই নোটিশ হয়তো প্রত্যাহার করা হতো কিনা, আদৌ সন্দেহ থেকেও যেতে পারত। এবং এর থেকেও বড় প্রশ্ন, তাহলে যেটা দু একটা ঘটনা প্রকাশ্যে আসছে সেগুলোর মাত্রা ভূমিকম্পের মতো রিক্টার স্কেলে মাপলে কতটা হবে আমি জানি না। তাহলে যে খবরগুলো ভেতর থেকে বাইরে আসছে না, এই ধরনের বিভিন্ন দিকে যেভাবে চেষ্টা করা হচ্ছে, তাহলে ভেতরে ভেতরে কোন জায়গায় আস্তে আস্তে আমরা পৌঁছে যাচ্ছি সেটা ভেবে নিশ্চিতভাবে আতঙ্কিত হয়ে পড়তে হয় বইকি। আর আজকে বিভিন্ন ক্ষেত্রে এই তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো শুধুমাত্র সচেতন হওয়ার জন্য, রাজনৈতিক সচেতনতা বাড়ানোর জন্য। ভারতের সংবিধান বহির্ভূত কোনো কার্যকলাপ করাটা নিশ্চিতভাবে কোনো প্রশাসন তারা ক্ষমতার বলে, তারা তাদের নাম্বার বা সিটের বলে তারা যদি এটা দেখাতে চায়, তার জোরালো প্রতিবাদ প্রত্যেকটি মানুষের তরফ থেকে হওয়া উচিত। সেই বার্তা দিয়েই আজকের পর্বটি আপনাদের সামনে আমি শুরু করছি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে চোখ রাখবো। প্রথমেই আপনাদের সামনে আমি সময় নষ্ট না করে আমি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছিল 25 তারিখে, 25/2/2025 আপনারা দেখতে পাচ্ছেন সেটি। এবং সেখানে লেখা রয়েছে, ইন পার্শিয়াল নোটিফিকেশন অফ দ্য এক্সিস্টিং হলিডে লিস্ট 2025 for Hindi medium KMCP schools are hereby informed that the rectifications in the holidays are as follows। বলে কি রয়েছে, ঈদুল ফিতর holiday will be 2 days from 31st March 2025 to 1st April 2025, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বরটিতে লেখা রয়েছে, there will be no holiday for বিশ্বকর্মা পূজা on 17th September 2025 as one day from its allocated holiday has been adjusted to extend the Idul Fitr holiday। এবং এটাতে সই রয়েছে চিফ ম্যানেজার, এডুকেশনাল ডিপার্টমেন্ট চিফ ম্যানেজার সিদ্ধার্থ শঙ্কর ধারা, তার এখানে পরিষ্কারভাবে সাইন রয়েছে। এবং এই কপি কাকে কাকে পাঠানো হয়েছে, কনসার্ন স্কুল ফর ইনফরমেশন, সমস্ত স্কুলে পাঠানো হয়েছে, অল ইন্সপেক্টর অফ স্কুল অ্যান্ড ডেপুটি ইওএস ইন্সপেক্টরদের পাঠানো হয়েছে, অল এমডিএম প্রোভাইডার্স। অর্থাৎ এই যে নোটিশটি 25 তারিখে জারি করা হয়েছিল, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, দেখুন
আপত্তিটা কোন জায়গায় আপনাদের সামনে খুব ভালো করে বুঝিয়ে আমি বলছি, যদিও এটা পরে উইথড্র করে নেওয়া হয়েছে সেটাও আপনাদের শোনাবো, কিন্তু এক্ষেত্রে আপত্তিটা কোথায় দেখুন। ঈদ উল ফিতর সেই উৎসবটাকে ছুটি একদিন কেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান 15 দিন ছুটি দিতে পারেন কিংবা 1 মাস ছুটি দিতে পারেন, সেটা তার রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা তার প্রশাসনিক সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ঈদ উল ফিতরটাকে বন্ধ করে, মানে মাফ করবেন, বিশ্বকর্মা পুজোকে বন্ধ করে, একদিনের ছুটিটা বন্ধ করে ঈদ উল ফিতরে অ্যাডজাস্ট করে দেওয়া, যেটা পয়েন্ট নাম্বার 2-তে পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে যে বিশ্বকর্মা পুজোর ছুটিকে অ্যাডজাস্ট করে সেটাকে বন্ধ করে ঈদ উল ফিতরকে 2 দিন করে দেওয়া হলো। এইখানটা কিন্তু সংবিধানের মূল ভিত্তিতে আঘাত করছে বলে আমার ব্যক্তিগতভাবে মতামত। তার কারণ অন্য একটা ধর্মের ছুটি কেটে আপনি অন্য আরো একটা ধর্মের ছুটি বাড়িয়ে দিতে পারেন না। ঈদ উল ফিতরের এমনিতেই একদিন ছুটি রয়েছে, তাহলে সেই ছুটি বাড়ানোর জন্য আপনি যে কোনো নর্মাল ডে থেকে ছুটি কেটে আপনি বাড়াতেই পারেন। সে তো খেলা মেলাতে প্রতিদিনই প্রতি স্টুডেন্টদের কত ক্ষতি হয় সেটা আমরা সকলেই জানি। এক্ষেত্রে সেটা করা যেতেই পারতো। 20 দিন আপনারা ঈদ উল ফিতরের জন্য 1 মাস টানা ছুটি দিতেই পারেন, সেটা আপনার সিদ্ধান্ত, আপনার প্রশাসনের সিদ্ধান্ত। কিন্তু আপনি বিশ্বকর্মা পুজোর ছুটি থেকে কিভাবে কাটলেন, যদিও এর পরে একটা নোটিশ সেটাও জারি করা হয়েছে, সেটাও আপনাদের সামনে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এইখানে এই যে নোটিশটা, সেই নোটিশটা বলা হচ্ছে প্রিভিয়াস যে নোটিশটা বেরিয়েছিল, এই নোটিশটা অর্থাৎ এই যে পুজোকে বাদ দিয়ে ঈদের ছুটি বাড়িয়ে দেওয়া, এই এই নাকি নোটিশটা কনসার্ন অথরিটিকে তাদের অ্যাপ্রুভাল না নিয়েই এই নোটিশটা পাবলিক জনসমক্ষে নিয়ে আসা হয়েছিল, এবং সেই কারণে যে আধিকারিকের তরফ থেকে এইটি পাবলিশ করা হয়েছিল তাকে শোকজ করা হয়েছে। তো আধিকারিক বলতে তো আমি চিফ ম্যানেজার এডুকেশনাল ডিপার্টমেন্ট কেএমসির সিদ্ধার্থ শঙ্কর ধারাকেই বুঝি, জানি না এনাকে শোকজ করা হয়েছে কিনা, এবং 2 দিনের মধ্যে এনার আনসার দেখে তারপরে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। আমি জানি না আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, আমার খুব সম্ভবত বলে মনে হয় এই ঘটনাটিকে চাপা দিয়ে দেওয়া হবে, এবং এই সিদ্ধার্থ শঙ্কর ধারা কিংবা যে ব্যক্তি এটিকে প্রকাশ্যে এনেছেন তার মানে ঘাড়ে কটা মাথা রয়েছে যে এই ধরনের এককভাবে তিনি সিদ্ধান্ত নিয়ে এই ধরনের একটা ছুটির ঘোষণা তিনি নোটিশে নিয়ে আসবেন, তার ঘাড়ে কত মাথা রয়েছে। যদি না এটা উপর মহল থেকে সিদ্ধান্ত হয়ে আসে, এককভাবে কি তিনি এই সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন? আর যদি নেন তাহলে তো এই ব্যক্তির তো সাজা হওয়া উচিত। শোকজ তো ছেড়ে দিলাম, শোকজের পর তো সাজা হওয়া উচিত। আমরা যদিও অপেক্ষা করব, আমার ব্যক্তিগতভাবে ধারণা কিচ্ছু হবে না। তার কারণ এমনটাও হতে পারে এর পেছনে অন্য কারণও থাকতে পারে। দেখুন, এটা 25 তারিখে এই বিতর্কিত নোটিশটি জারি করা হয়েছিল, কিন্তু বিজেপি নেতৃত্ব 26 তারিখে, বিজেপির বিভিন্ন নেতৃত্ব, রাজ্য বিজেপির বিভিন্ন নেতৃত্ব 26 তারিখে এইটিকে প্রকাশ্যে নিয়ে আসছে টুইটারে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, এবং তারপরে কি আমি দেখলাম এই নোটিশটিকে বাতিল করা হলো। দেখুন, যদি 25 তারিখে এই নোটিশ বেরিয়ে থাকে তাহলে 25 তারিখে জেনে গেছেন সবাই যে এই ধরনের একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। সেই দিনই যদি বাতিল করা হতো, বিজেপি বলার আগে যদি বাতিল করা হতো, তাহলে নয় বুঝতে পারতাম যে এটা ভুলবশত বেরিয়ে গেছে। তাহলে এমন কি হতে পারে যে তারা বুঝতে পারেননি যে এটা এইভাবে সামনে চলে আসতে পারে, এর কপি অন্য কেউ পেয়ে যেতে পারে? তারা কি বুঝতে পারেননি বলেই চেপে গিয়েছিলেন? যদি না এটা বিতর্কের মধ্যে আসে, যদি না এটা খবর হয়, ততদিন পর্যন্ত তাহলে ভেতরে ভেতরে এই পরিবর্তনটা করে দেওয়া হবে। আমার সন্দেহটা এখানেই যে এই 2-1টা নথিপত্র আমাদের হাতে আসছে বলে আপনাদের সামনে আমরা দেখাচ্ছি, কিন্তু এরকম কত নথিপত্র ভেতরে ভেতরে পরিবর্তন হয়ে যাচ্ছে, সেগুলো আদতে আমার আপনার কাছে এসে পৌঁছাবে? সব তথ্য কি আমরা আপনাদের সামনে দিতে আদেও পারবো? ভেতরে ভেতরে কিভাবে পরিবর্তনটা হয়ে যাচ্ছে এটা ভেবে একটু আশঙ্কা প্রকাশ তো আমার তো হচ্ছে, জানি না আপনাদের কতটা হচ্ছে। কিন্তু আরো একটা বিষয় আপনাদের সামনে আমি দেখাতে চাইবো। আপনারা জানেন যে এই কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম, পুরো দায়িত্বটা তো তারই। তিনি নিজেকে সেকুলার বলেন, আমিও বিশ্বাস করি যে তিনি একজন সেকুলার মানুষ, সেটাই তো হওয়ার কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে তার মুখ থেকে যে ধরনের বক্তব্য বারবার আমরা শুনেছি, সেখানে কি তাকেও বিশ্বাস করা যায় যে সত্যিই কি তিনি সেকুলার মানুষ, নাকি সেকুলার একটা মুখোশ নিয়ে বারবার এই ধরনের ঘটনাগুলো করার পেছনে একটা রাজনৈতিক অভিসন্ধি রয়েছে? এই প্রশ্নটা কিন্তু এবার উঠতে শুরু করছে। ফিরহাদ হাকিমের আগেকার মন্তব্যগুলো আপনাদের একটু মনে করিয়ে দিতে চাইবো। ফিরহাদ হাকিম একটা সময় বলেছিলেন যে ইনশাআল্লাহ এমন একটা সময় আসবে যেখানে পশ্চিমবঙ্গের, না ভারতের মনে পড়ছে না, বক্তব্যটা শুনবেন, সম্ভবত পশ্চিমবঙ্গের বলেছেন, যে এমন একটা সময় আসবে 50% লোক উর্দুতে কথা বলবে। শুনুন।
अल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी बोलेंगे। এটা গেল প্রথম বক্তব্য। তিনি এক্সপেক্ট করছেন যে পশ্চিমবঙ্গে এমন একটা সময় আসবে যেখানে 50% মানুষ উর্দুতে কথা বলবে। এটা কি তারই একটা প্রচেষ্টা যে হিন্দি বা অন্য সংস্কৃতগুলোকে চাপিয়ে দিয়ে সেটাকে অন্য আরো একটাতে মানে সেখানে তার বিস্তার ঘটানো? আমি আপনাদের প্রথমেই বললাম যে ঈদ উল ফিতরে 2 দিন ছুটিতে আমার কোনো ব্যক্তিগতভাবে আপত্তি নেই। সেটা 2 দিন কেন 20 দিন 200 দিনও করতে পারেন, সেটা তাদের রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্ত, এর মধ্যে আমার নাক গলানোর কোনো ব্যাপার নেই। কিন্তু একটা পুজো, মাইথোলজিতে বিশ্বাস করা হিন্দুদের ভাবাবেগের একটা পুজো, সেই সাড়ম্বরে যে পুজো পালিত হয়ে থাকে সেই পুজোকে বন্ধ করে স্পেশালি মেনশন করা রয়েছে, ওই পুজো বন্ধ করে ঈদের ছুটি বাড়ানো হলো, এই কথাটি লেখা রয়েছে। বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে সেটা অ্যাডজাস্ট করা হলো ঈদের ছুটি বাড়িয়ে দিয়ে। এইখানে আমার প্রবল আপত্তি, এবং মেয়রের এই কথা, তার সঙ্গে কিন্তু আমার এটি নিশ্চিতভাবে আপত্তি এবং প্রতিবাদ করার জায়গা আছে বলে মনে হয়। দ্বিতীয় বক্তব্য শুনুন ফিরহাদ হাকিমের, যেখানে তিনি বলেছিলেন যে তারা দুর্ভাগ্যবান যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা খুশি হবেন যদি তাদের দাওয়াত দিয়ে ইসলামে নিয়ে আসা যায়। এই বক্তব্য বলেছিলেন ফিরহাদ হাকিম, তখনও তিনি সিটিং মেয়র, অর্থাৎ মেয়র থাকা অবস্থাতেই এই বক্তব্য তিনি বলেছিলেন। শুনুন। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। এটি গেল দ্বিতীয় বক্তব্য। এটাই শেষ নয়, এবং তিনি প্রত্যেকবার বক্তব্য বলার পর বলেন যে আমি তো দুর্গাপুজো করি, আমি তো অনেক বেশি সেকুলার, কিন্তু একবার দুর্গাপুজো করার প্রতিদানে কত কি আমরা হারিয়ে ফেলছি সেটা কি আপনি টের পাচ্ছি? সেটা একটু লক্ষ্য করে দেখবেন। এবং এর পরের ঘটনা কি বলেছিলেন, আরো একটা জায়গায় ফিরহাদ হাকিম বলেছিলেন, সম্ভবত এটাই লেটেস্ট, যে তিনি বলেছিলেন যে আমরা এখন সংখ্যালঘু বটে, কিন্তু এমন একটা সময় আসবে পশ্চিমবঙ্গে আমরা 30% বা 37% কিছু একটা বলছিলেন, এমন একটা সময় আসবে ভারতে আমরা সংখ্যালঘু, সেখানে আমরা সংখ্যাগুরুর থেকেও বেশি সংখ্যাগুরু হয়ে যাব। এই ধরনের বক্তব্য যদি একজন মেয়র বলেন এবং কন্টিনিউয়াসলি যদি এই ধরনের খেপে খেপে মাঝে মাঝে এই বক্তব্য তিনি বলতে থাকেন, তাহলে তার এজেন্ডা কি সেইটা কি একটু পরিষ্কার হয়ে যাচ্ছে না? শুনুন তার এই বক্তব্যটি আপনাদের শোনাবো। सब सुमित राय साहब देते, हम एक ऐसे कौम से है जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं, और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से। শুনলেন বন্ধুরা, এই ধরনের বক্তব্য যদি একজন মাননীয় সম্মানীয় মেয়র বারবার বলতে থাকেন, তারপরেই যদি আমরা দেখি তারই মানে তিনি যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের একেবারে সর্বোচ্চ পদে বসে রয়েছেন, সেখান থেকে এই ধরনের একটা নোটিশ 25 তারিখে, যদিও সেই নোটিশটি বেরিয়েছিল, তারপরেও 25 তারিখে কেন এটিকে বাতিল করা হলো না? তাহলে কি কেউই টের পেলেন না যে একটা এরকম নোটিশ বেরোলো, বিতর্কিত নোটিশ? কেন একদিন 24 ঘন্টা সময় লেগে গেল? কেন বিজেপির বিভিন্ন নেতৃত্ব প্রকাশ্যে আনার পর থেকেই তারপরে এটাকে মানে বাতিল করা হলো? এই প্রশ্নটা কেন উঠছে? তাহলে কি এমনও কি হতে পারতো যদি বিজেপি নেতৃত্ব এটা সামনে নিয়ে না আসতো, তাহলে কি এটাকেই আইনে পরিণত হয়ে এটাকে কি রুলের মধ্যে নিয়ে আসা হতো? এইটাই কিন্তু একটা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। বিশেষ করে এইবারে সরস্বতী পুজোতে আপনারা জানেন যে সরস্বতী পুজো বেনজির একটা আমরা নজির দেখলাম এবারে বাংলায়, যে কোনোবার অন্তত সরস্বতী পুজো নিয়ে এই ধরনের বিতর্ক সৃষ্টি হয় না, এবারে যতটা বিতর্ক সৃষ্টি হলো। অর্থাৎ পরের বারে বিতর্কটা ঠিক কোন জায়গায় যেতে পারে একটু কল্পনা করে দেখতেই পারেন। এবং
কিছুদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন রকম বক্তব্য বলেছেন। আচ্ছা, আরো একটা জিনিস আমার মনে পড়ে গেল, এইটাই যে প্রথম এরকম নয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশকে তাদেরকে ওবিসি কোটার মধ্যে ওবিসি কোটার আওতায় নিয়ে চলে এসেছেন। সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে একটা মামলা চলেছিল, সেই মামলাতে পরিষ্কারভাবে ওই সিদ্ধান্ত, ওই সমস্ত ওবিসি যে ট্রান্সফার করা হয়েছিল বা যেভাবে করা হয়েছিল সেটাকে বাতিল করা হয়েছিল। এই মামলাটি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, এই কয়েকদিন আগেও বলেছেন যে এই কারণেই আমরা রিক্রুট করতে পারছি না। দেখুন, আমার ব্যক্তিগতভাবে যেটুকু ক্ষুদ্র নলেজ দিয়ে বলছি, এর সঙ্গে রিক্রুটমেন্ট না হওয়ার কোনো কারণ নেই। রিক্রুটমেন্টে কেউ স্থগিতাদেশ দেননি। ওবিসি যে লিস্টটি প্রিপেয়ার করা হয়েছিল, যেটি করা হয়েছিল, সেটিকে বাতিল করা হয়েছে। কাজেই এটা যদি বাতিল, তার মানে আগের স্টেজে যা যা ছিল সেই অনুযায়ী রিক্রুটমেন্ট চলতে পারে। কিন্তু সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যতক্ষণ না এই ব্যাপারটি হেস্তনেস্ত হচ্ছে ততক্ষণ তিনি রিক্রুটমেন্ট করবেন না। জানি না, তার ব্যক্তিগত প্রশাসনিক সিদ্ধান্ত, কিন্তু রিক্রুটমেন্ট এর জন্য পুরোপুরি বন্ধ হয়ে যাবে এমনটা অন্তত আমার কাছে গ্রহণযোগ্য নয়। এইটা গেল প্রথম, যে একটা সুপ্রিম কোর্টও নজর করেছে, হাইকোর্টও নজর করেছে যে ভারতের সংবিধানের একেবারে কমপ্লিট উল্টো দিকে গিয়ে যে শুধুমাত্র এই ধর্মের একটা পার্টিকুলার ধর্মকে, তাদের একটা বেশিরভাগ অংশকে ওবিসি করে দেওয়া, এটা নিশ্চিতভাবে খুব বিপজ্জনক। যেহেতু রিক্রুটমেন্টটা থমকে আছে, আরও অনেক রিক্রুটমেন্ট হচ্ছে, অনেকগুলো নার্সিং স্কুল হয়েছে, নার্সিং সেন্টার হয়েছে, রিক্রুটমেন্টটা থমকে আছে কেন? ওবিসি রিজার্ভেশন নিয়ে একটা কোর্টে কেস করেছে। কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না, অকাজের কাজ করে। একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বকবকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে। একদিকে ডাক্তারিতে, একদিকে নার্সে, একদিকে টিচারে, একদিকে সরকারি কাজে, সরকারি চাকরির অনেক জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করছি এই কেসটা ক্লিয়ার করার জন্য, কোর্টে কেস আছে। শুধু তাই নয়, এই যে কিছুদিন আগে বাজেট হলো, সেই বাজেটেও আমরা দেখলাম মাদ্রাসা এবং এই সমস্ত এডুকেশনের পারপাসের জন্য বিরাট অ্যামাউন্ট, 5,400 কোটির কাছাকাছি একটা বিরাট পরিমাণের টাকা অ্যালোকেট করা হলো, যেখানে অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরে অত্যন্ত কম বাজেট, যেমন উত্তরবঙ্গ উন্নয়ন প্রকল্পের জন্য অত্যন্ত কম বাজেট, তার 4-5 গুণ বেশি মাদ্রাসা উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর, আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন তারা ঢেলেছিল। অর্থাৎ প্রত্যেকটা দিকে যদি খেয়াল করে দেখেন তাহলে একটু 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 করে আস্তে আস্তে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু একটু নোটিশ করার এই কারণেই দরকার আছে। পরিবর্তন হয়ে যাওয়ার পর, বড় কোনো ঘটনা ঘটে যাওয়ার পর যদি তখন নোটিশ আমরা করি, তাহলে আর তখন তো আর কিছু করার থাকে না। কিন্তু যখন এই ট্রান্সফরমেশনটা একটু 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 করে হচ্ছে, সেই সময় যদি আমি আপনি সতর্ক না হই, সতর্কতার কি দাম আছে আপনাদের আমি বলছি। দেখুন, সতর্ক হলে কি হয়, এই যে আমি আপনি যদি সতর্ক হই, এই যে তৃণমূল প্রশাসনের এই সিদ্ধান্তগুলোকে যদি আমরা গ্রহণ না করি, তাহলে এর ভোট বাক্সে একটা প্রতিফলন পড়বে। আর ভোট বাক্সে প্রতিফলন পড়া মানেই কিন্তু তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় টের পাবেন যে আমার এই কর্মকাণ্ড পশ্চিমবঙ্গের মানুষ সমর্থন করছে না। তাহলে তিনি এই কর্মকাণ্ডগুলো আর যতই তিনি ভেতর থেকে চাক কি না চাক, তিনি আর এগিয়ে নিয়ে যেতে পারবেন না। কিন্তু আমরা যদি শুধুমাত্র কিছু টাকা পাওয়ার লোভে, কেউ আবার কাটমানি পাওয়ার লোভে, কেউ আবার বিশৃঙ্খল করা যাবে এইরকম একটা পরিস্থিতির সুযোগে, এই রকমের কিছু লোভে, কিংবা সিন্ডিকেট রাজ করা যাবে এই লোভে যদি আমরা ক্রমাগত এইগুলোকে ইগনোর করে তৃণমূল কংগ্রেসের এই সাপোর্ট করি, তাহলে সার্বিকভাবে এই ঘটনাগুলোকেও সমর্থন করা হয়ে গেল। এবং সেই মেসেজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছাবেই না, বরঞ্চ তিনি ভাববেন যে এই সমস্ত কাণ্ড করেও তো আমার ভোট কমছে না, আমার তো প্রত্যেকবার ভোট বাড়ছে। 2019-এর লোকসভা নির্বাচনে যা ভোট পেয়েছি, এবারে তো তার থেকে বেশি ভোট পেয়েছি। তো কাজেই তিনি অ্যানালিসিস করে বুঝতে পারবেন না যে কোনো ভুল হচ্ছে। আমার মনে হয় যে আমি আপনি যদি সতর্ক হয়ে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে একটা, তিনি মুখ্যমন্ত্রী থাকুন, এমনিও তো তাকে চেঞ্জ করা যাবে বলে আমার বিশ্বাস হয় না। পরের 5 বছর ছেড়ে দিন, পরের 10 বছর তিনি মুখ্যমন্ত্রী থাকবেন, এমনিতেই চেঞ্জ করা যাবে না। কিন্তু যদি একটা ভোটের পার্সেন্টেজে কিছুটা ধাক্কা দেওয়া যায়, তাহলে তিনি অন্তত পরের বার ভোটের আগে বুঝতে পারবেন যে এই ধরনের ব্যাপারগুলো আমাকে কমাতে হবে, না হলে আমার গদি টিকিয়ে রাখা যাবে না। এই মেসেজটাও নিদেন পক্ষে আমি সরকার পরিবর্তন ছেড়ে দিলাম,
এই মেসেজটাও যদি আমরা নিজের পক্ষে একটা সরকারকে দিতে না পারি, তাহলে তাকে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হলো যে যা আমরা করছি মানুষের অ্যাকসেপ্টেন্স রয়েছে, এখানে সকল মানুষের অ্যাকসেপ্টেন্স রয়েছে। ভারতবর্ষের ছেড়ে দিন, পশ্চিমবঙ্গের এখনো প্রায় যদি 65% হিন্দুরা থেকে থাকে, তাহলে তাদেরও অ্যাকসেপ্টেন্স রয়েছে এই সমস্ত কর্মকাণ্ডে। এই মেসেজটা যদি মুখ্যমন্ত্রী পেয়ে যান, তাহলে এই ধরনের ঘটনা কমার কোনো অন্তত সম্ভাবনা আমি দেখছি না। তাই ভারতের সংবিধান যে কথা বলে যে সমস্ত ধর্মের মানুষ, সংখ্যা লঘু সংখ্যা গুরু বলে কিছু হয় না, সব ধর্মের মানুষ সমান রাইটস উপভোগ করবেন, সেখানে একটা সম্প্রদায়ের পুজোর ছুটি কমিয়ে আরো একটা সম্প্রদায়ের মধ্যে সেই ছুটিটি ঢুকিয়ে দেওয়ার মতো নোটিশ কেন আসবে, কেন এই ধরনের আলোচনা হবে? তার মানে তো নিশ্চিতভাবে আলোচনা হয়েছে। এরকম তো নয় যে ওই আধিকারিক বাড়ি থেকে বেরিয়েছিলেন অফিসের জন্য, অফিসে বেরিয়ে তার মনে হলো আমি একটা নোটিশ লিখে দিই বলে নোটিশ লিখে দিলেন, এমনটা তো নয়। এই সিদ্ধান্তের পেছনে মিটিং হয়েছে, সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ববান লোকেদের পরামর্শ নেওয়া হয়েছে। হ্যাঁ, এটা হতে পারে ফাইনাল অ্যাপ্রুভাল দেওয়া হয়নি, এই ব্যক্তি হয়তো তার আগেই করে ফেলেছেন, এটা হতেও পারে, কিংবা উল্টোটাও হতে পারে যে যেই দেখেছে যে সমাজে একটা বিরাট এর একটা মানে আঘাত এসেছে, প্রত্যাঘাত আসছে, প্রতিবাদ আসছে, সেখান থেকে ওই ব্যক্তিকে বলির বখরা করে দিয়ে তারা পিছিয়ে গেলেন, এটাও তো হতে পারে। তাই সেই জন্যই আপনাদের সামনে আমি তথ্যগুলো দিয়ে বললাম, সতর্ক হন, সাবধানে থাকুন, রাজনৈতিক সচেতনতা যদি বৃদ্ধি না করেন, যদি 2 পয়সার কাটমানি, 2 পয়সা না হতে পারে 2 লাখ টাকার কাটমানির কাছেও যদি আজকে মাথা নত করে দেন, কিংবা যে কোনো দিক থেকে কোনো মানে আর্থিক লাভ হচ্ছে বলে, ব্যবসা ভালো চলছে বলে, পুলিশি হেনস্থা হচ্ছে না বলে, যে কোনো কাজ আমি ভালোভাবে করতে পারছি এই অরাজক পরিস্থিতিতে, এই জন্য যদি ভাবেন যে একটা সরকারকে রেখে দেওয়া হবে, তাহলে এটা মাথায় রাখবেন যে দেখুন, আপনার প্রজন্মই তো শেষ প্রজন্ম নয়, আমাদের বা আমার প্রজন্মও তো শেষ প্রজন্ম নয়, আমাদের পরবর্তী প্রজন্মরাও রয়েছে। আমার আপনার এই লোভের কারণে, আমার আপনার এই নির্বুদ্ধিতার কারণে তাদের মাসুল দিতে হবে না তো? এই প্রশ্নটা একবার করবেন, তারপরেই ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিজেরা নেবেন। শুধুমাত্র সতর্কতামূলক প্রতিবেদন হিসেবে এটাকে আপনারা দেখতে পারেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।